এইটা গল্পের দ্বিতীয় পার্ট। আগের অংশে বলেছিলাম গ্রামের শেষ মাথা থেকে কয়েকটি মশালের আলো ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। আমরা সবাই অস্ত্র হাতে নিয়ে সতর্ক হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল এরা হয়তো সেই ডাকাতের দল। কিন্তু যতই মশালগুলো কাছে আসতে লাগলো ততই বুকের ভেতর অজানা একটি অস্বস্তি বাড়তে লাগলো। কারণ কোনো কথা নেই, কোনো পায়ের শব্দ নেই, শুধু আঙুলের শিখা নড়ছে। অবশেষে তারা আমাদের সামনে এসে দাঁড়ালো। 5 জন মানুষ, সবাই সাদা লুঙ্গি, পুরনো ধাঁচের পাঞ্জাবি পরে আছে, মুখে অস্বাভাবিক শান্ত ভাব। কেউ আমাদের দিকে সরাসরি তাকাচ্ছে না। ওসি সাহেব বলেন, আমরা থানা থেকে এসেছি। ডাকাতরা কোন দিকে পালিয়েছে? সবচেয়ে বয়স্ক লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তারপর খুব শান্ত গলায় বলল, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ওসি সাহেব আবারও জিজ্ঞাসা করলেন, মানে? লোকটি উত্তর দিল, আজ রাতেও তারা আসবে, যেমন প্রতি বছরই আসে। তার কথা শেষ হতে আমার শরীর কেঁপে উঠতে লাগলো। প্রতি বছর? কেন যেন মনে হচ্ছিল লোকটা শুধু কথা বলছে না, যেন কোনো পুরনো ঘটনা আবার ঘটতে চলেছে। ঠিক তখনই আমার চোখে পড়ল তার হাতে ধরা মশালের দিকে। আগুন জ্বলছে কিন্তু বাতাস নেই, তবুও শিখা একটু নড়ছে না। এতক্ষণে নুরু আমাদের কানের কাছে এসে ফিসফিস করে বলল, স্যার চলেন ফিরে যাই। আমি বললাম, কেন? সে কাপা গলায় বলল, এই মানুষগুলোর চোখে কোনো আলো নেই। আমি ভালো করে তাকিয়ে দেখলাম, সত্যি মশালের আলো মুখে পড়ছে, কিন্তু চোখে কোনো প্রতিফলন নেই, যেন চোখ দুটো গভীর অন্ধকার। ওসি সাহেব বলেন, আমরা গ্রামটির তল্লাশি করব। লোকজন কোনো বাধা দিল না, শুধু একজন বলল, যদি সূর্য ওঠার আগে বের হতে পারেন তাহলে বেঁচে যাবেন। কথাটা শুনে আমরা সবাই একে অপরের দিকে তাকালাম। এটা কি হুমকি নাকি সতর্ক বার্তা? আমরা সামনে এগিয়ে গেলাম। গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানের সামনে পৌঁছালাম। দোকানটি খোলা, কাঠের বেঞ্চ, চুলায় পানি ফুটছে, কিন্তু দোকানদার একা বসে আছে। আমি বললাম, চাচা 1 কাপ চা হবে? লোকটা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। হবে, তবে আজকের রাতের পর আর হয়তো কোনো দিন হবে না। তার কথায় বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। চা খেতে খেতে আমি দেওয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে তাকালাম। তারিখ দেখে আমার হাত থেকে কাপটা প্রায় পড়েই যাচ্ছিল। 17 সেপ্টেম্বর 1994। আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলাম। নিজেকে বোঝালাম হয়তো পুরনো ক্যালেন্ডার জ্বলছে। আমি দোকানদারকে জিজ্ঞাসা করলাম, আজ কত সাল? সে অবাক হয়ে বলল, 1994। আর কত হবে? আমি আর কিছুই বললাম না। ঠিক তখনই এএসআই বাবুল দ্রুত ভেতরে ঢুকে বললেন, স্যার আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। আমি নিজে ফোন বের করলাম, স্ক্রিনে শুধু লেখা, নো সার্ভিস, ওয়্যারলেস। সেও সম্পূর্ণ নিস্তব্ধ, যেন বাহিরের পৃথিবীর সঙ্গে আমাদের সব যোগাযোগ কেটে গেছে। আমরা সিদ্ধান্ত নিলাম আর সময় নষ্ট করা যাবে না, ডাকাতদের খুঁজে বের করতেই হবে। গ্রামের শেষ প্রান্তে একটি বড় বট গাছ ছিল। গাছটার নিচে পৌঁছাতেই হঠাৎ চারিদিকে সব কুপির আলো একসঙ্গেই নিভে গেল। পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। তারপর দূরে কোথাও এক শিশুর কান্নার শব্দ, একজন নারীর চিৎকার, তারপর ঘোড়ার খুরের আওয়াজ। নুরু কাঁপতে কাঁপতে বলল, স্যার এই শব্দ মানুষের না। আমাদের দলের সবচেয়ে সাহসী কনস্টেবল রফিক সামনে এগিয়ে গেল। সে টর্চ জ্বালিয়ে গাছের চারপাশে আলো ফেলল। হঠাৎ সে চিৎকার করে উঠল, স্যার এখানে কেউ দাঁড়িয়ে আছে। আমরা সবাই দৌড়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নেই, শুধু ভেজা মাটি আর অসংখ্য পায়ের ছাপ। আমি নিচু হয়ে টর্চের আলো ফেললাম। আমার বুক ধক করে উঠল। পায়ের ছাপগুলো মানুষের মতো হলেও সবগুলো উল্টো, যেন গোড়ালি সামনে, আঙুলগুলো পেছনে। ঠিক তখনই দূরের মসজিদ থেকে আজানের মতো একটি শব্দ ভেসে এলো।
কিন্তু সেটা আজান নয়, শব্দগুলো এলোমেলো, কোনো ভাষায় বোঝা যাচ্ছে না। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসঙ্গে ফিসফিস করছে। ওসি সাহেব এবার প্রথমবারের মতো অস্থির হয়ে পড়লেন। তিনি বললেন, সবাই একসঙ্গেই থাকো, কেউ আলাদা হবে না। কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই আমরা বুঝতে পারলাম আমাদের দলের একজন নেই, কনস্টেবল রফিক। সে কয়েক সেকেন্ড আগেও আমাদের সামনে ছিল, এখন কোথাও নেই। আমরা সবাই মিলে চিৎকার করতে লাগলাম, রফিক, রফিক। কোনো উত্তরই নেই। হঠাৎ দূরে বাঁশঝাড়ের দিক থেকে তার কণ্ঠ ভেসে এলো, স্যার, আমি এইখানে। আমরা সবাই সেই দিকে দৌড়ে গেলাম, কিন্তু যতই এগোচ্ছি কণ্ঠটা ততই দূরে সরে যাচ্ছে। তারপর আবারও, স্যার, আমাকে বাঁচান। আমার মনে হচ্ছিল কেউ ইচ্ছা করে আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে। হঠাৎ নুরু আমার হাত শক্ত করে ধরে বলল, ওই দিকে যাইয়েন না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? সে কাপা গলায় বলল, এইভাবে ডাইকা মানুষ নেই। ঠিক তখনই বাঁশঝাড়ের ভেতর থেকে ধীরে ধীরে একটি কালো ছায়া বেরিয়ে এলো, আর তার পেছনে 10-12টি মশালের আলো আবারও জ্বলে উঠল। কিন্তু এবার আলো হাতে যারা এগিয়ে আসছিল তাদের মুখ দেখে আমাদের সবার রক্ত যেন হিম হয়ে গেল। আজকে এই পর্যন্তই থাক। যদি জানতে চাও যে পরবর্তীতে আমাদের সাথে কি ঘটেছিল, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবে। নেক্সট পার্টটি হয়তো কালকে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।